Welcome to our online free training on how to become researcher. এটা তোমাদেরকে ফোর্থ লেকচারে স্বাগতম। আজকে আমরা বেসিক্যালি লিটারেচার রিভিউ অ্যাডভান্স কিছু জিনিস দেখব। যদি আমি অ্যাডভান্স বলতেছি এই কারণেই যে আজকে আমরা কয়েকটা বিষয় খেয়াল করবো। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে হাউ টু রাইট লিটারেচার রিভিউ, এবং এটার সাথে সাথে লিটারেচার রিভিউর প্রয়োজনীয়তা কি, আসলে লিটারেচার রিভিউ করতে গেলে যে পেপারগুলো আমরা পড়বো সেগুলো আসলে কোয়ালিটি কিরকম, সেগুলো অ্যানসার করার জন্য আমরা হাউ টু অ্যাভয়েড ফেক অর প্রেডেটরি জার্নালস অথবা হাউ টু ফাইন্ড আউট গুড কোয়ালিটি পেপারস, এই বিষয়গুলো আমরা আসলে এই ক্লাসের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। তো আমি আসলে অ্যাডভান্স নাম দিয়েছি এই কারণে যে আজকে আমরা লিটারেচার রিভিউ কিভাবে করে সেই বিষয়টা ইনশাআল্লাহ হাতে কলমে দেখার চেষ্টা করব প্র্যাকটিক্যালি। তো আমি আসলে আগের ক্লাসের কিছু জিনিস একটু রিকভার করতেছি। নাম্বার 1 যেটা হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছি যে রিসার্চ টপিক সিলেকশন। ওকে, আমরা কিভাবে রিসার্চ টপিক সিলেক্ট করব, ডাউনলোড রিলেটেড আর্টিকেলস, যে টপিকটা আমি সিলেক্ট করলাম সেই টপিক রিলেটেড পেপারগুলো আমরা ডাউনলোড করব কিভাবে, এবং পেপারটা মেন্ডেলি সফটওয়্যারে আমরা কিভাবে অর্গানাইজ করব, এবং কিভাবে পেপার পড়বো। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি যে আমরা কিভাবে পেপার পড়তে হয় সেটার উপরে আমরা দেখেছিলাম। তো আমার মনে হয় এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। টপিক সিলেকশনে কি কি বিষয় খেয়াল রাখবো, কোথায় আমরা আসলে পেপার সার্চ করবো, গুগল স্কলার, রিসার্চ গেট, IEEE এক্সপ্লোর, সাবজেক্ট রিলেটেড আরো অন্যান্য ওয়েবসাইট থাকতে পারে। এবং পেপার ডাউনলোড করার জন্য সাইহাব এবং লাইব্রেরি জেনেসিস দুটো ওয়েবসাইট আছে যেখানে যে কোনো পেপার বই মোটামুটি ফ্রিলি ডাউনলোড করা যায়। তো প্রথমে আমরা চেষ্টা করি একটা পেপার আসলে পেপার অথরকে মেইল করে তার কাছ থেকে নিতে, অথবা তার ওয়েবসাইটে আমরা খুঁজে দেখি যে পেপারটা অ্যাভেলেবেল কিনা। এটা সব ভালো ওয়ে তার কাছ থেকে চেয়ে নেওয়া। রিসার্চ গেটে অনেক সময় ফুল টেক্সট থাকে, সেখান থেকে পেপারটা ডাউনলোড করা, না থাকলে তাকে রিকোয়েস্ট করা, আর যদি আমরা সময় কম থাকে তখন আমরা এখান থেকে ফ্রিলি ডাউনলোড করে নিতে পারি। এরপর আমরা মেন্ডেলির ইউজ দেখেছিলাম। সাধারণত আমরা অনেক ইউজ করতে পারি মেন্ডেলি, তো আমরা এখানে শুধু দেখেছি এভাবে যে মেন্ডেলিতে কিভাবে পেপারগুলো অর্গানাইজ করে রাখা যায় এবং কিভাবে সেখান থেকে পড়া যায় এবং আমাদের গ্রুপ মেটদের সাথে শেয়ার করা যায়, যেটা আমরা আলোচনা করেছি। এবং কিভাবে পেপার পড়বো তার উপর অনেকগুলো আমি রেফারেন্স দিয়েছিলাম, এবং হাউ টু রিড পেপার, এই পেপার এসকে সাহেবের একটা পেপার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো এই সমস্ত লাস্ট ক্লাসের যে 3টা ভিডিও এগুলো অলরেডি ইউটিউবে আপলোড করা আছে, এবং যত লেকচার মানে আমরা দিচ্ছি এখানে অনলাইন ফ্রি ট্রেনিং এ সবগুলো আসলে ইউটিউব চ্যানেল মোহাম্মদ সাবির হোসেন, আমার চ্যানেল আসলে চ্যানেলে আপলোড করা আছে। যারা মানে আগের ক্লাস মিস করেছো তারা ওখান থেকে লেকচার গুলোকে দেখে নেওয়ার জন্য একটু বলা হলো। স্যার লাস্ট ক্লাস রিলেটেড একটা কোশ্চেন ছিল স্যার, এটা শেষে আমরা দিব কোশ্চেন গুলো, ঠিক আছে? আচ্ছা স্যার। রিসার্চ প্রসেস সম্পর্কে আমরা সবসময় একটু করে আলোচনা করতেছি। এটার কারণ হচ্ছে রিসার্চ প্রসেসটা আমরা আসলে এই পুরো সেমিস্টারের মধ্যে এই জিনিসগুলো আমরা আসলে দেখার চেষ্টা করতেছি যে রিসার্চ কিভাবে আমরা করব, কিভাবে রিসার্চ কন্ডাক্ট করবো, এই বিষয়গুলো আসলে আমরা পুরো সেমিস্টার জুড়ে আলোচনা করার চেষ্টা করবো। সেটা অংশ হিসেবে বারবার এই জিনিসটা আমাদের সামনে আসতেছে। রিসার্চ প্রসেসের মধ্যে আমরা অলরেডি একটা ধাপ অলরেডি আমরা করে ফেলছি, আইডেন্টিফিকেশন অফ রিসার্চ টপিক অর প্রবলেমস, যেটা অলরেডি আমরা আলোচনা করেছি। এরপরে আমরা আজকে যেটা দেখবো লিটারেচার রিভিউ। আসলে লিটারেচার রিভিউটা কেন ইম্পর্টেন্ট, হ্যাঁ, লিটারেচার রিভিউর উপর বেস করে আসলে নেক্সট কাজগুলো হবে, যেমন স্পেসিফাইং দ্য পারপোজ অফ রিসার্চ, ডিটারমাইন স্পেসিফিক রিসার্চ কোশ্চেনস, স্পেসিফিকেশন অফ দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, দ্যাট মিন্স হাইপোথিসিস সেট করা, এবং নেক্সট যে মেথোডোলজি, সবগুলো বিষয় আসলে লিটারেচার রিভিউর সাথে সম্পর্কিত। তো আসলে কেন লিটারেচার রিভিউ সেটা আসলে আমরা একটু যদি বলি, সেটা হচ্ছে যে আমরা কি লিটারেচার রিভিউ কি, সেটা ওই উদ্দেশ্যগুলো যদি আমরা পড়ি তখনই বুঝবো। There are several reasons to conduct a literature review. At the beginning of research, একটা রিসার্চের শুরুতে অবশ্যই লিটারেচার রিভিউ করতে হবে। লিটারেচার রিভিউ কিন্তু আমি অনেকগুলো নাম লাস্ট ক্লাসে বলেছি যে এটাকে লিটারেচার রিভিউ বলে, অনেক সময় লিটারেচার সার্ভে বলে, আবার অনেক সময় ব্যাকগ্রাউন্ড স্টাডি বলে, অনেক সময় শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড বলে। তো প্রত্যেকটা রিসার্চ পেপারে সাধারণত একটা মানে একটা পয়েন্ট থাকে, মানে হেডিং থাকে, সেটা হচ্ছে লিটারেচার রিভিউ অথবা লিটারেচার সার্ভে অথবা ব্যাকগ্রাউন্ড স্টাডি অথবা ব্যাকগ্রাউন্ড অর হচ্ছে রিলেটেড ওয়ার্ক, এই নামে থাকে আর সাধারণত। তো আসলে আমরা লিটারেচার রিভিউটা কেন করবো, হ্যাঁ, এটার কারণ আছে কিছু, যেটা আমরা যদি বলি যে ফ্যামিলিয়ারাইজ ইয়োরসেলফ উইথ দ্য কারেন্ট স্টেট অফ দ্য নলেজ। তুমি অথবা আপনি, মানে আমি অথবা আপনি, যেটা মানে যে সাবজেক্টে অথবা যে টপিকসে রিসার্চ করতে যাচ্ছি সেই টপিকস অলরেডি আসলে কি অবস্থা মানে আমরা জানতে চাই। ওখানে স্টেট অফ দ্য আর্ট মানে কি, সেখানে তারা অলরেডি কি রিসার্চ করেছে অন্যান্য রিসার্চ দ্বারা, সেটা যদি আমি জানতে চাই, পরিচিত হতে চাই, সেই জন্য আমাকে লিটারেচার রিভিউ করতে হবে। নাম্বার 2 হচ্ছে
to ensure that you are not just repeating what others have already done. আমরা কিন্তু বলেছি, আমরা একবারে শুরুতেই বলেছি যে রিসার্চের শুরুতে রিসার্চারকে অবশ্যই এমন একটা টপিক এবং একটা বিষয় রিসার্চ করতে হবে যেটাতে এমন যাতে না হয় অলরেডি একটা বিষয় আবিষ্কার হয়েছে সেটা আবিষ্কার করে ফেললাম। যেমন আমরা সবসময় রিসার্চার একটা কথা বলি, ডোন্ট রিইনভেন্ট দ্য হুইল। চাকা মানে পুনরায় আবিষ্কার করার দরকার নেই। হ্যাঁ, চাকা অলরেডি আবিষ্কার হয়ে গেছে, এখন চাকার বিভিন্ন মডেল, বিভিন্ন শেপ অথবা বিভিন্ন ডিজাইন তুমি করতে পারো, দ্যাটস ফাইন, কিন্তু অলরেডি তোমাকে জানতে হবে যে অলরেডি কি ধরনের চাকা আবিষ্কার হয়েছে এবং কেন আবিষ্কার হয়েছে, সেগুলোর পিছনে কারণগুলো কোথায়। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে মানে একই কাজ যাতে আবার বারবার রিপিট না হয়ে যায় সেটা সম্পর্কে জানা। আইডেন্টিফাই, এটা হচ্ছে মেজর একটা কারণ, আইডেন্টিফাই গ্যাপস ইন নলেজ অ্যান্ড আনরিজলভ প্রবলেমস। এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে আমি যখন লিটারেচার রিভিউ করব, যে আমি যে টপিকসে রিসার্চ করতে আছি সেই টপিকসের রিলেটেড কাজগুলা, সেটা রিসার্চ পেপার হতে পারে, সেটা কোনো রিপোর্ট হতে পারে, সেটা হতে পারে কোনো ওয়েবসাইট, অথবা যদি আমরা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাপস হতে পারে, হ্যাঁ, অ্যান্ড্রয়েড অ্যাপস হতে পারে, অথবা ডেস্কটপ ভার্সন হতে পারে। আসলে কি গ্যাপ রয়ে গেছে এখনো ওখানে, মানে নতুন নলেজ সৃষ্টি করা যায় কিনা, এবং কি ধরনের প্রবলেম এখনো সলভ করা হয়নি, সেই বিষয়টা আসলে আমাদের আইডেন্টিফাই করাটা হচ্ছে বড় ফ্যাক্টর আছে রিসার্চ, দ্যাট ইউর রিসার্চ ক্যান অ্যাড্রেস, যেখানে আমরা আসলে যে বিষয়ে আমরা মানে রিসার্চ করতে পারি, এটা একটা বড় বিষয়। টু ডেভেলপ ইউর থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক অর মেথোডোলজি, রিলেটেড ওয়ার্ক অথবা লিটারেচার রিভিউ যখন আমরা এরকম করবো অথবা রিলেটেড ওয়ার্ক গুলো করবো, তখন বেসিক্যালি আমরা জানবো যে আমি এই প্রবলেমটা সলভ করার জন্য কি কি অলরেডি এক্সিস্টিং টেকনিক রয়েছে। যেমন আমি যদি বলি, আমি মাস্টার্সের যেটা রিসার্চ করেছি, যদি সংক্ষেপে বলি, বোঝা একটু কঠিন হবে, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সার জব রিকমেন্ডেশন। যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে তাদের কাজের সাথে সামঞ্জস্য এবং তারা যাতে পারফর্ম করতে পারে এরকম রিলেটেড কাজগুলোকে রেকমেন্ড করা। এই যে তাকে রেকমেন্ড করে, এই রেকমেন্ডেশন কি কি অলরেডি সিস্টেম রয়েছে, মেশিন লার্নিং বেস অথবা ক্লাসিক্যাল কিওয়ার্ড ম্যাচিং, স্ট্রিং ম্যাচিং, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাকে জানতে হয়েছে শুরুতে। এই জন্য আসলে আমি যে কাজ করতে যাচ্ছি সেটা থিওরিটিক্যাল বেসমেন্টটা কোথায় এবং কি কি মেথড আছে সেই সম্পর্কে আসলে জানতে হবে। সেটা একটা লিটারেচার রিভিউর অন্যতম উদ্দেশ্য। টু প্রোভাইড অ্যান ওভারভিউ অফ দ্য কি ফাইন্ডিংস এন্ড ডিবেটস ইউর টপিকস। আমি যখন অন্যের কাজগুলো করবো তখন আসলে আমি তাদের কি ফাইন্ডিংস গুলো কি, তারা আসলে কি কন্ট্রিবিউশন করেছে, তাদের মূল ফাইন্ডিং গুলো কি ছিল রিসার্চে, সেটা জানতে পারবো, এবং তাদের ফাইন্ডিং গুলোতে আসলে কোনো ধরনের প্রবলেম আছে কিনা সেটা কিন্তু আমরা ডিবেট করতে পারবো, অথবা আমরা তাদের সাথে মানে বলতে পারবো, যে ক্রিটিসাইজ করতে পারবো, যেটাকে আমরা অনেক সময় মানে ক্রিটিক্যাল অ্যানালাইসিস অথবা ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন বলি আর কি। এই জন্য মেইনলি আসলে আমরা যেটা লিটারেচার রিভিউ করবো, তার কারণ হচ্ছে যে আমরা বর্তমানে ওই টপিকসে কি রিসার্চ হয়েছে সেটা জানা, সেই জ্ঞানটা আমরা অর্জন করবো, এবং যাতে একই বিষয় একই রিসার্চ বারবার রিপিট না হয়, এবং অলরেডি মানে কি রিসার্চ গ্যাপ রয়েছে এবং কি প্রবলেম এখন সলভ করা হয় সেটা আমরা সলভ করতে পারি, সেটা একটা উদ্দেশ্য হতে পারে। আর থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক অথবা মেথোডোলজি কি কি আছে সেটা জানা, আর হচ্ছে একটা কি ফাইন্ডিংস অথবা কি ধরনের এখনো ক্রিটিক্যাল ওদের ইভ্যালুয়েশন করা, যাতে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা, যাতে কি ধরনের এখনো গ্যাপ রয়েছে সেটা আমরা মানে তুলে ধরতে পারি। এটা আরেকটা আমি যদি বলি যে রাইটিং দ্য লিটারেচার রিভিউ shows your reader how your work relates to existing research and what new insights it will contribute. তো আসলে আমি যখন নিজে একটা পেপার লিখবো তখন কিন্তু অবশ্যই একটা লিটারেচার রিভিউ অথবা রিলেটেড ওয়ার্ক সেকশন দিতে হবে। অনেক সময় সেটা ইন্ট্রোডাকশন সেকশনে পেপারের একটা মার্ক করা থাকে, তো এটা মার্ক করা থাকে, আমি আলাদা করে একটা লিটারেচার রিভিউ সেকশন দেই। সব ক্ষেত্রে কিন্তু আমাকে রিডার যাতে বুঝতে পারে যে আমি যে টপিকসে রিসার্চ করতেছি এটা অলরেডি এক্সিস্টিং কি কি রিসার্চ রয়েছে সেটার সাথে আমার এটা রিলেটেড এবং আমার কি কন্ট্রিবিউশন সেটা আমি তুলে ধরবো আর কি। এইটা হচ্ছে লিটারেচার রিভিউর অন্যতম উদ্দেশ্য, যদি আমি সংক্ষেপে বলি। এই পয়েন্টগুলো আমরা অবশ্যই মনে রাখবো। আর আজকে আমরা বেসিক্যালি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে যে to find out good quality papers, how to avoid fake or predatory journals or publishers, how to write literature review. আসলে আমি লিটারেচার রিভিউ লেখার আগে এই বিষয়গুলো কেন বলতেছি, এই যে how to find out good quality papers or how to avoid fake or predatory journals, publishers, সাধারণত জি কথা শোনা যাচ্ছে স্যার? নেট একটু আটকে গেছিল মাঝখানে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তো আজকে আমরা যেটা বেসিক্যালি আলোচনা করব যে হাউ টু ফাইন্ড আউট গুড কোয়ালিটি পেপারস, যে গুড কোয়ালিটি পেপার আমরা কিভাবে খুঁজে পাবো এবং প্রেডেটরি জার্নাল অথবা ফেক জার্নালগুলোকে আমরা কিভাবে অ্যাভয়েড করবো। এটা আসলে কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি যখন কোনো টপিকসে রিসার্চ করবেন এবং আপনি যখন লিটারেচার রিভিউ করবেন, মানে রিলেটেড কাজগুলোকে পড়বেন, সেটাকে সামারি করবেন, যেটা আমরা একটু আগে বললাম, তো সেক্ষেত্রে যদি আপনি মানে যেই কাজগুলো পড়তেছেন সেগুলো যদি ফেক জার্নাল হয় এবং ফেক পেপার হয় এবং খারাপ কোয়ালিটির পেপার হয় এবং গুড কোয়ালিটি না হয়, তখন হচ্ছে আপনার মাথা থেকে আসলে
মানে ভালো কাজ বের হবে না। কারণ কি ভালো আইডিয়া বের হবে না? কারণ আপনি যে পেপারগুলো পড়েছেন ওগুলো আসলে মানে কন্ট্রিবিউশন যেগুলো সেগুলো অরিজিনাল নয়। তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। এই কারণে আসলে গুড কোয়ালিটি পেপারস পড়া এবং কিভাবে এটা খুঁজে পাওয়া সেটা জানা এবং ফেক আর প্রেডাটরি পেপার গুলাকে মানে অ্যাভয়েড করা, এটা একটা উদ্দেশ্য। আরেকটা হচ্ছে আপনি যখন ভবিষ্যতে কোনো কোথাও পেপার সাবমিট করবেন তখন এই বিষয়গুলো আপনাকে অবশ্যই আপনাকে হেল্প করবে। কারণ কি আপনার ফেক জার্নাল অথবা প্রেডাটরি জার্নালে আপনার পেপার পাবলিশ করলে এটা আপনার সুনামের থেকে আপনার জন্য দুর্নাম হবে এবং আপনাকে অনেক সময় খ্যাতির বিড়ম্বনায় পড়তে হবে। এই জন্য আসলে আমরা সবসময় চেষ্টা করব যে পেপার পাবলিশ করি, গুড কোয়ালিটি পেপার যদি অল্প হয় সেটা অনেক সময় বেশি প্রেফার করে। বিশেষ করে স্কলারশিপের ক্ষেত্রে ভালো পেপার, বিশেষ করে আমরা একটু পরে বলবো যে আইএসআই ইন্ডেক্সিং একটা দুটো পেপার থাকলে অনেক সময় মানে স্কলারশিপ হয়ে যায়। আমরা একটু পরে বলবো যে আইএসআই ইন্ডেক্সিং অথবা এসসিআই এসএই এগুলোর বিষয় কি। তো আমি প্রথমে একটু হাউ টু ফাইন্ড আউট গুড কোয়ালিটি পেপারস এটা নিয়ে আলোচনা করব। তো আসলে আমি সবসময় যেটা বলি যে আমাদের দেশে কিন্তু কিছু ব্র্যান্ড রয়েছে যেগুলোর প্রোডাক্ট আমরা অনেক সময় নিঃসন্দেহে মানে একটু আশ্বস্ত হই যে কোনো প্রবলেম হবে না আশা করি। তো এরকম একটা বিষয় আর কি। অথবা আমি যদি বলি মানে আমাদের বাংলাদেশে কিছু ইউনিভার্সিটি রয়েছে, বুয়েট অবশ্যই নিঃসন্দেহে ভালো ভার্সিটি, জুয়েট কুয়েট বুয়েট সবই ভালো ভার্সিটি। তো বুয়েটের একটা যে কোনো একটা ডিপার্টমেন্ট আমি যদি বলি তা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে হ্যাঁ বুয়েটের একটা ডিপার্টমেন্ট, অবশ্যই সেটা ভালো আর কি। তো এই জন্য আসলে আপনার গুড কোয়ালিটি পেপারস অথবা আপনি গুড কোয়ালিটি জার্নাল যদি খোঁজেন সেক্ষেত্রে আপনি যে পেপারটা মানে ফাইন্ড আউট করেছেন আপনার টপিক রিলেটেড সেই পেপারটা আসলে কোন জার্নালে প্রকাশিত সেটা আসলে দেখেন, এবং যেই জার্নালে প্রকাশিত সেই জার্নালটা আসলে কয়েকটা জায়গায় আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। এক নম্বর হচ্ছে আপনি যে পেপারটা পড়তেছেন সেই পেপারটা আসলে কোন জার্নালে প্রকাশিত। যেমন আমরা যদি দেখি যে কোনো একটা পেপার, যদি আমি জাস্ট ফর ডেমনস্ট্রেশন পারপাস আমি যদি দেখাই, যেমন আমি অলরেডি কিছু পেপার বের করে রাখছি। যেমন আমি যদি বলি এটা একটা পেপার development of an intelligent job recommender system for freelancers using client feedback and classification and association rule mining technique, এটা আমারই পেপার, এটা পাবলিশ হয়েছে জার্নাল অফ সফটওয়্যার। এই যে প্রত্যেকটা পেপারে কিন্তু নাম দেওয়া থাকে, এটা কোথায় প্রকাশিত হয়েছে, কোথায় আসলে এটা অ্যাকসেপ্টেড হয়েছে, এরকম একটা মানে নাম কিন্তু থাকে। যেমন আমি যদি আপনারা যে টপিকগুলো সাবমিট করেছেন টপিকগুলো যদি আমি একটা কথা বলি, আমি অবশ্যই জাস্ট টপিকগুলো দেখাচ্ছি। যেমন এখানে নাম দিয়েছে ইকোনমিক চ্যালেঞ্জেস এন্ড সলিউশনস অফ কোভিড-19 ফর সেলফ ফান্ডেড স্টুডেন্টস ইন ঢাকা সিটি। ওকে, ঠিক আছে, এটা একটা স্পেসিফিক। আমি একটু অন্যদিকে যাই। ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইউজিং স্ট্যাটিস্টিক্স টু এভালুয়েট ইফেক্টস অর আউটকামস অ্যাচিভড। আমার কাছে খুবই কঠিন লাগতেছে। ইনিশিয়েটিং এনভায়রনমেন্টাল ডেমোক্রেসি ইন বাংলাদেশ, মেজর প্রসপেক্ট এন্ড ডেভেলপমেন্টস, Fuzzy controller system for integrated solar power plants using fuzzy method. আচ্ছা, আমি যে কোনো একটা টপিক, যেমন এই টপিকটা নিয়ে আমি একটু সার্চ দিচ্ছি আর কি। আমি কিন্তু বলেছি যে সার্চিং এর ক্ষেত্রে আমরা কোথায় সার্চ করব, চেষ্টা করব আমরা গুগল স্কলার অথবা কি সেটা হচ্ছে যে গুগল স্কলার অথবা হচ্ছে রিসার্চ গেটে খুঁজতে, কারণ এখানে আমাদের রিসার্চের সাথে সম্পর্কিত বিষয়গুলো সাধারণত আসবে। তো আমি এই জিনিসটা খুঁজতেছি জাস্ট আমি যদি পেপার খুঁজি তাহলে কন্ট্রোলার সিস্টেম ফর ইন্টিগ্রেটেড সোলার পাওয়ার প্ল্যান্টস অফ ফাজি মেথড, আমি ডিরেক্টলি একটা পেয়ে গেলাম, ডিজাইনিং কন্ট্রোলার সিস্টেম ফর ইন্টিগ্রেটেড সোলার পাওয়ার প্ল্যান্টস ইউজিং ফাজি মেথড। যাই হোক, কোনো সমস্যা নেই, আমি এই পেপারটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো পেপার মানে হয় সেটা কনফারেন্সে পাবলিশড অথবা হচ্ছে সেটা কোনো জার্নালে পাবলিশড। আমি জাস্ট দেখাচ্ছি এটা যে জার্নালে পাবলিশড হয়েছে, ডিজাইনিং কন্ট্রোলার সিস্টেম ফর ইন্টিগ্রেটেড সোলার পাওয়ার প্ল্যান্ট ইউজিং ফাজি মেথড। তাহলে এটা কিন্তু একটা প্রসিডিংস পেপার, তার মানে একটা কনফারেন্সের পেপার, ইন্টারন্যাশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কংগ্রেস এক্সপ্লোশন, একটা কনফারেন্স পেপার। তো এখন কোনো কনফারেন্স ভালো না খারাপ সেটা নির্ভর করবে যে আসলে তার পাবলিশারটা মানে কি, এটা তাদের আসলে পাবলিকেশনটা কে করে। যেমন আমি যদি এখানে দেখি এই কনফারেন্সের পাবলিশার, তাহলে সমস্ত ইনফরমেশন যে আমি খেয়াল করি তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে ASME, হ্যাঁ, এদের দ্বারা প্রকাশিত। ASME হচ্ছে যে এটা একটা অ্যাসোসিয়েশন ফর আমেরিকান সোসাইটি ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স। এটা একটা ওয়েল নন মানে একটা অর্গানাইজেশন যারা বেসিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করে। এদের হয়তো বা জার্নাল আছে, ওদের বিভিন্ন ধরনের কনফারেন্স তারা সাপোর্ট করে। এটাকে আমরা ধরতে পারি মানে অবশ্যই এটা ভালো। অনুরূপভাবে IEEE
দেখা যাচ্ছে অনেক কনফারেন্স হোস্ট করে। তো IEEE এক্সপ্লোরার যে সমস্ত পেপার থাকে সেগুলোকে আমরা ভালো ধরতে পারি। তো এই যে একটা বিষয়, মানে যে কোনো একটা জার্নাল অথবা কনফারেন্স পেপার যখন আপনি নেবেন তখন কিন্তু তার নামটা থাকবে। তো আমি জাস্ট ফর এক্সাম্পল পারপাজ আপনাদেরকে দেখাইলাম। তো আপনার যখন কোনো জার্নাল আপনি একটা পেপার নামাবেন, সেটার জার্নালের নামটা যখন আপনি পাবেন তখন ওইটা অবশ্যই ওয়েব অফ সায়েন্স নামে একটা ওয়েবসাইট রয়েছে। এটা প্রিভিয়াসলি ইনস্টিটিউট ফর সায়েন্টিফিক ইনফরমেশনস, এটার নাম ছিল এটা আর কি, যেটা আমরা ISI বলতাম। এটা আসলে এখন মানে ওয়েব অফ সায়েন্স নামে পরিচিত, এবং এটা একটা ওয়েবসাইট clarivate.com, এটার দ্বারা আসলে পরিচালিত হয়। এখানে তারা যেটা করেছে, ওয়ার্ল্ড এর মোটামুটি যেগুলা টপ র্যাঙ্ক জার্নাল আছে তাদেরকে তারা আসলে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে। এর মধ্যে সায়েন্স সাইটেশন ইন্ডেক্স, সায়েন্স সাইটেশন ইন্ডেক্স এক্সপ্যান্ডেড, এরপরে এই দুইটা কোয়ালিটি রয়েছে, এরপরে ইমার্জিং সোর্স সাইটেশন একটা রয়েছে। তো বেসিক্যালি আমরা যদি খুব ভালো হিসেবে ধরি তাহলে ACI হচ্ছে সবচেয়ে ভালো, এরপর হচ্ছে ACAE, এরপর হচ্ছে ESCI ইমার্জিং সোর্স সাইটেশন। তারা আসলে একটা জার্নাল যখন মানে কোয়ালিটি অ্যাচিভ করে তারা মনে করে, তখন এই ওয়েবসাইটের কাছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে। তাদের অ্যাপ্লিকেশন পাওয়ার পরে তারা এটাকে ইভ্যালুয়েশন পিরিয়ডে রাখে। যখন দেখে তারা ঠিকমতো পিয়ার রিভিউ করতেছে, তাদের কোয়ালিটি মেনটেন করতেছে, এবং পেপারগুলো যেগুলো পাবলিশ করতেছে সেগুলোর সাইটেশন ভালো এবং কোয়ালিটি খুব ভালো, তারা এই সমস্ত বিষয় ইভ্যালুয়েট করার পরে তারা হচ্ছে এটা পেপারটাকে তারা ওই জার্নালটাকে তারা এরকম ভালো হিসেবে কনসিডার করে আর কি। এই জন্য যখন ওই জার্নালটা এই এসএ অথবা এসএই অথবা ইএসএ ইন্ডেক্স হবে, আমরা এটাকে ভালো হিসেবে কনসিডার করতে পারি। এটা যেটা ওয়েবসাইট রয়েছে, যেটা লিঙ্ক দেওয়া আছে, আমি একটু পরে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো। আরো কিছু ওয়েবসাইটের কথা আমি আগে বলে নিই। এরপর আছে আপনি ওই জার্নালটাকে দেখবেন স্কোপাসের মধ্যে আছে কিনা। স্কোপাস এলসিভিআর একটা পাবলিশার রয়েছে, তাদের একটা মানে ওয়েবসাইট। তারা জার্নালের ইনফরমেশন মেটাডাটা যেগুলো রয়েছে সেগুলো তারা স্টোর মানে হোল্ড করে বা তারা স্টোর করে, তারা সেখানে ভেরিফিকেশন করে। তারাও ওই ওয়েব অফ সায়েন্সের মতো একটা সার্ভিস। তারা হচ্ছে যে সমস্ত জার্নাল কনফারেন্স তাদেরকে তারা র্যাঙ্কিং করে, এবং তারা তাদের এখানে যদি থাকে ধরা হবে যে সেই জার্নাল অথবা কনফারেন্স প্রসিডিংটা ভালো। স্কোপাসের ডাটাবেজের উপরে আরেকটা ওয়েবসাইট রয়েছে, সেটাকে বলে আমরা সাইমাগো জার্নাল র্যাঙ্কিং ওয়েবসাইট। তারা বেসিক্যালি স্কোপাসের যে ডাটাবেস তার উপর বেস করেই তৈরি করা, কিন্তু তারা যেটা করেছে, ধরেন কম্পিউটার সায়েন্সের অনেক ফিল্ড রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইনফরমেশন ভিজুয়ালাইজেশন, কম্পিউটার ভিশন, অনেক ফিল্ড কিন্তু রয়েছে। তো এক একটা স্পেসিফিক ফিল্ডে অনেক জার্নাল রয়েছে। তো যেটা করেছে সাইমাগো জার্নাল র্যাঙ্কিং ওয়েবসাইট, তারা স্কোপাসের যে সমস্ত লিস্টেড জার্নাল রয়েছে তাদেরকে বিভিন্ন কোয়ার্টাইলে ভাগ করেছে, কোয়ার্টাইল 1 থেকে 4। বেসিক্যালি যদি ধরেন আমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি, সেখানে যদি আপনার পেপার থেকে জার্নাল থেকে 200টা, এই 200টা জার্নালের 25% কে তারা বলতেছে Q1। যেমন 200 যদি থাকে তাহলে প্রথম 50টা জার্নাল হবে Q1, ওকে, লাস্ট হচ্ছে গিয়ে 50টা হবে Q4, মাঝখানের গুলা Q2 Q3 নামে পরিচিত হবে। এভাবে কিন্তু আমরা স্কোপাস থেকে আমরা বুঝতে পারি যেটা কোয়ালিটি ভালো, অবশ্যই স্কোপাসে থাকলে সেটা অবশ্যই ভালো, এবং সেটা কিরকম ভালো সেটা বোঝা যাবে সাইমাগো জার্নাল র্যাঙ্কিং থেকে। এটার ওয়েবসাইট রয়েছে ভিন্ন। আরেকটা যেটা রয়েছে, আমরা বিভিন্ন দেশ তাদের দেশের জন্য অথবা তাদের কোয়ালিটি এনশিওর করার জন্য তাদের নিজস্ব পোর্টাল ব্যবহার করে। যেমন অস্ট্রেলিয়াতে কোর র্যাঙ্কিং পোর্টাল রয়েছে, যেখানে কনফারেন্স এবং জার্নালকে তারা নিজস্ব বিভিন্ন ম্যাট্রিক্সের উপর বেস করে তারা র্যাঙ্কিংটা করেছে। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনাকে জার্নালটাকে প্রথমে চেক করতে হবে ওয়েব সায়েন্স রয়েছে কিনা, আর পুরো আপনার স্কোপাসে রয়েছে কিনা, এবং সাইমাগো জার্নাল র্যাঙ্কিং ওয়েবসাইট রয়েছে কিনা, এবং কোর র্যাঙ্কিং পোর্টাল তারা এখানে কিন্তু তারা আবার ভিন্ন রকম র্যাঙ্কিং করে, A স্টার, A, B এরকম র্যাঙ্কিং করে কিন্তু। তো এটা একটা বিষয়, এই বিষয়ে এই জায়গাগুলোতে দেখতে হবে। আরেকটা হচ্ছে ওই প্রত্যেকটা জার্নালের একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর রয়েছে। একটা জার্নাল আমি যদি বলি IEEE অ্যাক্সেস, এটা একটা জার্নাল, ওকে, ইনফরমেশন ভিজুয়ালাইজেশন জার্নাল রয়েছে, হাজার হাজার জার্নাল রয়েছে। তো প্রত্যেকটা জার্নালে যদি সেটা ভালো হয়, সেটা একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে আর কি। সেই ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখতে হবে, ইম্প্যাক্ট ফ্যাক্টরটা কত, অথবা মানে কত রয়েছে কিনা। ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকলে অবশ্যই এটা ভালো, এবং ইম্প্যাক্ট ফ্যাক্টর যদি বেশি হয় তাহলে বেশি ভালো, কম হলে সেটা কম ভালো। এবং সাইমাগো জার্নাল র্যাঙ্কিং তাদের কিন্তু একটা আবার কি আছে, মানে একটা তারা একটা নাম্বারে র্যাঙ্কিং দেয় এবং তারা একটা নাম্বার দেয়, একটা ফ্যাক্টর দেয়, সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর সোর্স নরমালাইজড ইম্প্যাক্ট পার পেপারস রয়েছে, যে প্রত্যেক পেপারে একটা স্নিপ নাম্বার রয়েছে, সেটাও যদি বেশি থাকে সেটা একটা ভালো হিসেবে কনসিডার হয়।
এরপরে এস ইন্ডেক্স নামে একটা ইন্ডেক্সিং রয়েছে, যেটাতেও মিন করে যে এই জার্নালটা ভালো। তো আমরা একটু করে দেখি যে বিষয়গুলো কি। ওকে, প্রথমে যেটা আমরা জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর। তো জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর ইজ ক্যালকুলেটেড বাই ক্লারিভেট অ্যানালাইটিক্স। আমি একটু আগে যেটা বলতেছিলাম যে ওয়েব অফ সায়েন্স, তারা আসলে ক্লারিভেট অ্যানালাইটিক্স এর সাথে মার্চ করে এবং তারাই আসলে ওয়েব অফ সায়েন্সটাকে মেইনটেইন করে, এবং তারা একটা ক্যালকুলেশন করে একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর। জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর ইজ দ্য অ্যাভারেজ of the sum of citations received in a given year to a journal's previous 2 years of publication. গত 2 বছরে আমি যদি ইম্প্যাক্ট ফ্যাক্টর 2020 টা কনসিডার করি, তাহলে গত 2 বছর মানে 18-19 এ যত পেপার পাবলিশ হয়েছে সেগুলা কতগুলো সাইটেশন রিসিভ করেছে, এটার একটা এভারেজ সাম। যদি আমি এটাকে একটা ফর্মুলা আকারে দেখাই, জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর অফ এনি ইয়ার, তাহলে ক্যালকুলেট করতে হবে সাইটেশন অফ ইয়ার 1 এবং সাইটেশন ইয়ার, এটা বেসিক্যালি মাইনাস হবে ইয়ার -1 আর সাইটেশন প্লাস ইয়ার -2, মানে আগের এক বছর এর আগের বছর, প্রিভিয়াস 2 ইয়ার্স এর। এবং এটা হচ্ছে যে এই সাইটেশন এবং কতগুলো আর্টিকেল পাবলিশ করেছে, এবং আর্টিকেল ইন দা প্রিভিয়াস 2 ইয়ার্স, ইয়ার 1 ইয়ার 2 মাইনাস হবে বেসিক্যালি। এখানে আমি যদি মার্ক করি তাহলে আসলে একটু ভালো হয়, তাহলে এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে একটু ভুল হয়েছে। এটা একটা বিষয়। আমি যদি এক্সাম্পল আকারে দেখাই, যে আমি 2014 সালের একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর ক্যালকুলেট করব, তাহলে স্পেসিফিক জার্নালে 2013 সালে কত সাইটেশন পেয়েছে এবং 2012 সালে কত সাইটেশন পেয়েছে এবং কতগুলো আর্টিকেল পাবলিশ করেছে, এই দুটো যদি আমি একটা এভারেজ বের করি, উপরে থাকবে সাইটেশন কাউন্ট আর নিচে থাকবে আর্টিকেল পাবলিকেশন, তাহলে এটাকে আমরা বলবো ইম্প্যাক্ট ফ্যাক্টর। তো জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর অফ স্পেসিফিক একটা জার্নালের কথা যদি বলি, যে সিএস, তো এটা একটা জার্নাল, সেই জার্নালে এখানে একটা ক্যালকুলেশন দেখানো হয়েছে যে 2013 সালে আইটেম পাবলিশ করেছে তারা 32,160টা, আর এটা সব হিসেবে দেখাচ্ছে যে তারা 2011 সালে এতটা পাবলিশ করেছে, এবং তাদের সরি এটা সাইড হচ্ছে, আর নাম্বার অফ আইটেম পাবলিশ হচ্ছে তাদের সংখ্যাটা দিয়েছে। তো এই দুইটার হচ্ছে যে উপরে থাকবে সাইটেশন সংখ্যা, নিচে থাকবে নাম্বার অফ পাবলিকেশনস, এই সবগুলোকে এটা ডিভাইড করলে এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর। আমার মনে হয় ইম্প্যাক্ট ফ্যাক্টর আইডিয়াটা পাওয়া গেছে। আমি স্পেসিফিক একটা জার্নালের জন্য আপনাদেরকে দেখাবো, আগে থিওরিটা শেষ করে নিই। তো আমি যদি বলি যে জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর রিপোর্ট এটা পাবলিশ করে ওয়েব অফ সায়েন্স, ওই ক্লারিভেট অ্যানালাইটিক্স, তারা এটা পাবলিশ করে প্রত্যেক বছর। তো এটা বেসিক্যালি মানে ফুল লিস্টটা দেখতে হলে আপনাকে পেইড অ্যাকাউন্ট থাকতে হবে অথবা ইনস্টিটিউশনের মাধ্যমে যেতে হবে, বাকি একটা স্পেসিফিক জার্নালের আমি যদি দেখছি সেটা অবশ্যই দেখার সুযোগ রয়েছে, আমরা দেখবো একটু পরে প্র্যাকটিক্যালি। যেমন আমি এখানে থেকে দেখাচ্ছি তাদের যে মানে এখানে সাইটেশন রিপোর্ট রয়েছে, সেখানে একটা অপশন রয়েছে, এই যে আমি দেখাচ্ছি ভিউ লিস্ট অফ জার্নাল মাস্টার জার্নাল লিস্ট। এই মাস্টার জার্নাল লিস্ট আমি যদি এখানে ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস আসে, আমরা একটু পরে দেখবো। এই ইন্টারফেসে আপনি যে জার্নালটা খুঁজতে চান সেখানে নাম লেখার সুযোগ রয়েছে, সেটা আপনি, যেমন আমি এখানে একটা স্পেসিফিক নাম দিয়েছি ইনফরমেশন সায়েন্সেস। এই যে ইনফরমেশন সায়েন্স সেটা এখানে এসেছে। যদি ইনফরমেশন সায়েন্সের এখানে প্রোফাইল দেখার অপশন রয়েছে, সেই প্রোফাইলটা যদি আমি দেখি তাহলে এখানে অনেক কিছু রয়েছে। এখানে এটার মধ্যে আপনার নিচে দেখতে পারবেন অবশ্যই, এখানে একটা অপশন রয়েছে যে জার্নাল সাইটেশনস রিপোর্ট। ওকে, অনেক অপশন আছে, আমি যদি দেখাই, তো এখানে জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর, জার্নাল সাইটেশন রিপোর্টের মধ্যে সেটা জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর কত সেটা কিন্তু এখানে আছে। তো আমি যদি প্র্যাকটিক্যালি সেই জিনিসটা এখন আপনাদেরকে দেখাই, আমি যদি ওয়েব অফ সায়েন্সে যাই, ওয়েবসাইটে ওয়েব অফ সায়েন্স, এখানে মাস্টার জার্নাল লিস্ট আমি বলেছিলাম mzl.clarivet.com, এখানে আমি যদি ওই সেম ওয়েবসাইটটা মানে যে জার্নালটার কথা বললাম ইনফরমেশন সায়েন্স, যেটা আমি সার্চ যদি দেই তাহলে এটা শো করবে। নেট স্লো, সরি। হ্যাঁ, একটু নেট স্লো, আমি সরি আবার দেখাচ্ছি। মাইক্রোফোন মিউট করে রাখেন, আমরা প্রশ্ন শেষে নিব। সময় লাগতেছে।
এই ইনফরমেশন সায়েন্সেস, এখানে সুবিধা হচ্ছে যে আপনি একটা জার্নাল সার্চ দিলেন, এই নামের যতগুলো আছে যেমন হিউম্যান সেন্ট্রিক কম্পিউটার এন্ড ইনফরমেশন সায়েন্সেস, জার্নাল অফ কিংস অফ ইউনিভার্সিটি কম্পিউটার এন্ড ইনফরমেশন সায়েন্স, সবই কিন্তু রয়েছে। তা আমি যেটা খুঁজতেছি সেটা কিন্তু আছে। যেমন আমি যদি এখন এই দেখি যে এই জার্নালটা, আমি একটু আগে যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, যে প্রত্যেকটা জার্নালের কয়েকটা বিষয় আমরা দেখবো। একটা হচ্ছে যে ওই জার্নালটা ওখানে রয়েছে কিনা, যেমন এখানে ওয়েব অফ সায়েন্স এখানে আছে কিনা, এবং সেটা কি ধরনের ইন্ডেক্সিং, সায়েন্স সাইটেশন ইন্ডেক্স অথবা এক্সপ্যান্ডেড অথবা ইমার্জিং সোর্স সাইটেশন। সবচেয়ে ভালো কিন্তু এসসিআই, এরপরে এসসিআই, থার্ড ক্যাটাগরি হচ্ছে ইএসসিআই। তো আমি যেটা দেখতেছি যে এই জার্নালটা কিন্তু কোনটা আছে, আপনারা কি বুঝতে পারছেন এটা জার্নালটা কোন ক্যাটাগরিতে দেখা যাচ্ছে? যে কোনো একজন কথা বলে। এই যে এখানে এসসিআই, হ্যাঁ, সায়েন্স সাইটেশন ইন্ডেক্স এক্সপ্যান্ডেড, এইটাই আর কি। মানে এখানে যদি থাকে তাহলে বোঝা যাবে যে ক্লিয়ারলি এটা অবশ্যই একটা ভালো জার্নাল। ওকে, আমি যদি ফুল প্রোফাইল দেখি এই জার্নালটা, এই যে ফুল প্রোফাইল আমি দেখতেছি, সরি নেট স্লো হওয়ার কারণে সময় লাগতেছে বেশি। এই যে জার্নাল প্রোফাইল এসেছে, এই জার্নাল প্রোফাইলের ভিতরে অনেক কিছু দেখা রয়েছে। আমি খালি আপনাদেরকে আপাতত জার্নাল সাইটেশন রিপোর্টস দেখাচ্ছি। জার্নাল সাইটেশন রিপোর্টস যদি আমি আসি, এখানে কিন্তু সেই জার্নালটার ইম্প্যাক্ট ফ্যাক্টর, জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর যেটা, এটা হচ্ছে একটা ভ্যালিড ইম্প্যাক্ট ফ্যাক্টর। অনেক ভুয়া জার্নাল কিন্তু আপনাকে মানে ভুয়া ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখাবে। আমি একটু করে দেখাই জাস্ট আপনাদের মনে রাখার সুবিধার্থে, মানে এবং ইয়ে থাকার সুবিধার্থে। এই যে এখানে কিন্তু রয়েছে ইম্প্যাক্ট ফ্যাক্টর 6, দেখা যাচ্ছে কিনা? ইয়েস অর নো বলেন। জি স্যার, দেখা যাচ্ছে। ইম্প্যাক্ট ফ্যাক্টর 6.023, এবং তারা বলেছে কিন্তু তারা ওয়েব অফ সায়েন্সে রয়েছে, তাই না? আমরা যদি এই জার্নালটাকে একটু সার্চ দিই তাহলে কিন্তু বোঝা যাবে এটা আসলে ওয়েব অফ সায়েন্সে রয়েছে কিনা। তাহলে আমি এই সেম জার্নালটাই সার্চ দিচ্ছি, হ্যাঁ, ইউনিভার্সিটি জার্নাল অফ একাডেমিক অ্যাডভান্স মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ। আবার এটার নামই হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ একাডেমিক রিসার্চ। তাহলে আমি কোনটাতে যাব? আচ্ছা, আমি এটা যেটা অরিজিনাল নাম সেটাতে যাই। হয়ে গেল ইন্টারন্যাশনাল জার্নাল অফ একাডেমিক রিসার্চ। তারা কিন্তু বলেছে তারা হচ্ছে ওয়েব অফ সায়েন্সে আছে। তারা কিন্তু কি বলেছে, ওয়েব অফ সায়েন্সে আছে। তা আমি যদি ওয়েব অফ সায়েন্সের ওয়েবসাইটে সার্চ দেই, দেখি এই জার্নালটা আছে কিনা। আমি যতটুকু জানি এগুলা যারা হচ্ছে যে উপরে এরকম মানে চমক লাগায় অথবা দেখায় বেশি, তারা আসলে অনেক সময় ভুয়া হয় আর কি। ওটা কিন্তু নাই, ইন্টারন্যাশনাল জার্নাল অফ একাডেমিক রিসার্চ ওটা কিন্তু নাই, ওটা অন্য নামে আসছে। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকভাবে চেক করি। এটা শুধু এদের একটা আইএসএস এর নাম্বার রয়েছে। ওকে, প্রত্যেকটা জার্নালের একটা আইএসএস এর নাম্বার থাকে। এটা হচ্ছে ওই জার্নালটা আইডেন্টিফাই করার জন্য। তো আমি আইএসএস এর নাম্বার দিয়ে সার্চ দিই, কারণ এখানে সার্চিং এর অনেক অপশন রয়েছে। জার্নালের নাম, আইএসএসএন অথবা টাইটেল, ওয়ার্ড, অনেক কিছু দেওয়া যায়। আমি আইএসএস এর নাম্বার দিয়ে সার্চ দিলাম, সেটা কিন্তু নাই। কিন্তু তারা দাবি করেছে কি, খেয়াল করছেন? আপনি খেয়াল করছেন তো, ওয়েব অফ সায়েন্স তারা কিন্তু দিয়ে দিয়েছে। এটা হচ্ছে এক ধরনের ধোকাবাজি আর কি। তারা আসলেই ভালো না, কিন্তু তারা ভালো সে দাবি করতেছে। তো এটা বিষয়ে আমরা দেখলাম যে আমরা এভাবে চেক করতে পারি একটা জার্নাল কোয়ালিটি কিরকম। যে তারা তার জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টরটা হচ্ছে ফ্যাক্টর, ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশি হলে অবশ্যই সেটা ভালো। এর একটা বিষয় আমরা দেখলাম। ওকে, এরপর যেটা হচ্ছে আমরা আরেকটা যেটা দেখবো যে জার্নাল rank, Saimago journal rank. Saimago journal rank is based on the concept of a transfer of prestige between journals via their citation links. আমি কিন্তু বলেছি যে HDR ওয়েবসাইট কিন্তু স্কোপাসের ডেটাবেজের উপর তৈরি করা, এবং তারা যেটা করে, ড্রয়িং অন সিমিলারিটি অ্যাপ্রোচ টু দ্য গুগল পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম। তারা একটা গুগল পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম অ্যাপ্লাই করে তারা আসলে জার্নালগুলোর মধ্যে একটা র্যাঙ্কিং করে আর কি, যে কোনটা আমি যেটা বলতেছিলাম যে Q1 থেকে Q4 পর্যন্ত র্যাঙ্কিং করে। তো আমি এটাকে যদি সংক্ষিপ্তভাবে বলি, একটা ইকুয়েশন আকারে দেখাই এসজিআরটা বেসিক্যালি কিভাবে ক্যালকুলেশন করে। অ্যাভারেজ নাম্বার অফ ওয়েটেড সাইটেশনস রিসিভড ইন এ ইয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ ডকুমেন্টস পাবলিশড ইন প্রিভিয়াস ইয়ার্স। আমি কিন্তু আবার বলতেছি, এসজিএফ কিন্তু ভিন্ন বিষয়। সেখানে কিন্তু মানে লাস্ট 2 ইয়ার্স এর ডকুমেন্টেশন মানে কনসিডার করে, কিন্তু এসজেআর তারা কিন্তু দেখাচ্ছে এখানে অ্যাভারেজ নাম্বার অফ ওয়েটেড সাইটেশন রিসিভড ইন ইয়ার, এক বছরে
মানে যে ডকুমেন্টগুলো পাবলিশ করেছে সেগুলা যত ডকুমেন্ট পাবলিশ করেছে সবগুলা কতগুলা মানে এভারেজ ওয়েটেড সাইটেশন মানে কতগুলো সাইটেশন রিসিভ করেছে এক বছরে এবং নাম্বার অফ ডকুমেন্টস পাবলিশ ইন দ্য প্রিভিয়াস 3 ইয়ার্স মানে 3 বছরে কতগুলো পাবলিশ করেছে এটা তারা একটা অ্যাপ্লাই করে আর কি। তো সাইমাগো জার্নাল র্যাঙ্ক ওয়েবসাইটটা বেসিক্যালি এই ধরনের আউটলুক। হ্যাঁ, আমি একটু পরে দেখাবো। এখানে আপনার মানে চুজ করার অপশন রয়েছে। আমি এখানে জাস্ট ফর এক্সাম্পল দেখিয়েছি যে আমি যেটা চুজ করেছি কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অল রিজিয়নস, অল টাইপস। ওকে, ইয়ার দেওয়া আছে এখানে। তো আমি সাবমিট মানে এটা দেওয়ার পরে আমি আসলে এরকম রেজাল্ট পেয়েছি। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার হচ্ছে SJR। ওকে, সাইমাগো জার্নাল র্যাঙ্কিং এটা একটা রয়েছে কিন্তু দেখেন 7.536 5.126 এভাবে কিন্তু একটা র্যাঙ্কিং কিন্তু আছে এখানে। এবং এখানেও কিন্তু কোয়ালিটিটা মানে বোঝা যায় যে জার্নালটা কত ভালো। তো আমি যদি প্র্যাকটিক্যালি একটু দেখতে চাই, সেম আপনাদেরকে দেখাই যে এই হচ্ছে সাইমাগো জার্নাল র্যাঙ্কিং ওয়েবসাইট। আপনার জাস্ট এই যে লিংক দেওয়া আছে এখানে সাইমাগো jr.com সার্চ দিলে হবে। এখানে জার্নাল র্যাঙ্কিং একটা অপশন রয়েছে। নেট স্লো, সরি। নেট স্লো, অনেক স্লো। তো এখানে সব সাবজেক্টই কিন্তু মানে খোঁজার অপশন রয়েছে। আমরা একটু দেখে নিলে বেশি ভালো হবে। নেট স্লো হয়ে গেছে অনেক। হ্যাঁ, আসছে এখানে কিন্তু আপনি যে সাবজেক্টের হন, যেমন আমার মনে এখানে সোসিওলজি স্টুডেন্ট রয়েছে লার্নার আমাদের ফ্রি ট্রেনিং এ। তো আমি জাস্ট যদি খুঁজি সব ধরনের সাবজেক্ট কিন্তু রয়েছে, এগ্রিকালচার, বায়োলজি, আর্টস, হিউম্যানিটিজ, বায়োকেমিস্ট্রি। ওকে, অনেক কিন্তু রয়েছে। আমি যদি কম্পিউটার সায়েন্সের, আমি নার্সিং, সোসিওলজি সবই আছে আর কি। আমি যদি কম্পিউটার সায়েন্সের, আমি কম্পিউটার সায়েন্সে ক্লিক করতেছি এবং আপনি আসলে কম্পিউটার সায়েন্সের তো অনেক সাব ব্রাঞ্চ। আপনি চাইলে পুরো কম্পিউটার সায়েন্সের জার্নালগুলো র্যাঙ্কিং দেখতে পারেন। আবার চাইলে আপনি স্পেসিফিক সাবফিল্ড যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওকে, কম্পিউটেশনাল থিওরি, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিচ্ছি। এর মধ্যে আবার সাইমাগো ওয়েবসাইট এবং স্কোপাস ডেটাবেজে আসলে জার্নাল এবং কনফারেন্স সবগুলোরই আসলে র্যাঙ্কিং হয়। তারা কিন্তু সব ধরনের বিষয় রাখে। যেমন আমি যদি টাইপের মধ্যে যাই, জার্নাল, বুক সিরিজ, কনফারেন্স এন্ড প্রসিডিংস, ট্রেড জার্নাল সবই কিন্তু রয়েছে। তো আমি জার্নালে ক্লিক করতেছি এবং আপনি স্পেসিফিক কোন রিজিয়নের জার্নাল চাচ্ছেন সেটাও কিন্তু অপশন রয়েছে। যেমন এখানে পুরো রিজিয়ন বেস এবং কান্ট্রি বেস, আপনি ল্যাটিন আমেরিকান জার্নাল চাচ্ছেন নাকি মিডল ইস্টের জার্নাল, সবই কিন্তু এখানে ফিল্টারিং করা যায়, অপশন রয়েছে। তো এখানে আমরা ওই SJR র্যাঙ্কিং রয়েছে। এখানে সবচেয়ে ভালো যেমন IEEE ট্রানজেকশনাল প্যাটার্ন অ্যানালাইসিস এন্ড মেশিন ইন্টেলিজেন্স, সায়েন্টিফিক সায়েন্স, রোবোটিক্স, এভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে এখান থেকে কোয়ালিটি এনশিওর করা যায় আর কি। এটা একটা বিষয়। তো আমরা দেখলাম যে আসলে SJR-টা আসলে কি এবং সেটা কিভাবে ভেরিফাই করে। আর টু ফাইন্ড আউট গুড কোয়ালিটি পেপারস আমরা আরেকটা জায়গায় দেখতে পারি সোর্স নরমালাইজড ইম্প্যাক্ট পার পেপারস, যেটাকে আমরা স্নিপ বলি। সোর্স নরমালাইজড ইম্প্যাক্ট পার পেপারস মেজার্স অ্যাকচুয়াল সাইটেশনস received relative to citations expected for the serial subject field. স্পেসিফিক একটা সাবজেক্ট ফিল্ডে মানে আসলে ওই পেপারটা অথবা ওই জার্নালটার কিরকম ইম্প্যাক্ট সেটা আসলে সোর্স নরমালাইজড ইম্প্যাক্ট পার পেপারে ক্যালকুলেশন করা হয়। সেটার ফর্মুলাটা হচ্ছে এরকম: জার্নাল সাইটেশনস কাউন্ট পার পেপার ডিভাইডেড বাই সাইটেশনস পটেনশিয়াল ইন ইটস সাবজেক্ট এরিয়া। আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই যে আমরা স্কোপাসের ডেটাবেস থেকে বেসিক্যালি এই জিনিসটা ভেরিফাই করতে পারি। এখানে আমরা দেখতে পারবো যে স্কোপাসের ডেটাবেজে প্রত্যেকটা জার্নালের এগেইনস্টে 3টা নাম্বার রয়েছে। একটা সাইড স্কোর, আরেকটা হচ্ছে SJR, আরেকটা হচ্ছে স্নিপ নাম্বার। তো স্নিপটা বেসিক্যালি ক্যালকুলেশন যদি আমি দেখি, আমরা একটু আগে যেটা বললাম যে এখানে ফর্মুলা দেওয়া আছে, এটা বেসিক্যালি স্কোপাস ডেটাবেস থেকে তারা এটা করে নেয়। আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই ঠিক এই জার্নালটার জন্যই যে IEEE ট্রানজেকশন প্যাটার্ন অ্যানালাইসিস এন্ড মেশিন লার্নিং, তাহলে আমরা দেখতে পারবো। আপনারা কিভাবে খুঁজবেন সেটা আমি দেখাচ্ছি।
আমাদের কাছে ধরো স্কোপাস ডেটা ওয়েবসাইটে, স্কোপাস ওয়েবসাইট হচ্ছে scopus.com। ওকে, এখানে অপশন আছে লুকিং চেক আউট ইওর ফ্রি অথর প্রোফাইল, অথরের প্রোফাইল দেখা যাবে, অথবা লুকিং ফর ফ্রি জার্নাল র্যাঙ্কিং এন্ড ম্যাট্রিক্স, এখানে ওটা অপশন রয়েছে। সরি, নেট স্লো। সময় লাগতেছে অনেক বেশি। আমি আমরা যে জার্নালটা দেখবো IEEE ট্রানজেকশন অন প্যাটার্ন অ্যানালিসিস, যে কোনোটা দেখলেই হয়, আমি যেহেতু ওটা স্লাইডে রেখেছি সেটাই দেখাচ্ছি যাতে আপনাদের ইয়া। তো স্কোপাসের ডেটাবেজে আবার মানে আপনার সার্চের অপশন রয়েছে, অথর সার্চ অথবা আপনার সাবজেক্টের অনুসারে জার্নাল সার্চ, আমরা একটু আগে বললাম। তো এখানে মানে সার্চ করার আবার অনেকগুলো টেকনিক রয়েছে। এখানে আপনাকে আপনি জার্নাল টাইটেল দিয়ে সার্চ করতে পারেন, অথবা সাবজেক্ট এরিয়াতে সাবজেক্ট অনুসারে খুঁজে খুঁজে যেরকম খুঁজতেছিলাম আমি ওরকম পেতে পারেন, অথবা সরাসরি টাইটেল অথবা পাবলিশার্স অথবা ISS এর নাম্বার দিয়ে খুঁজতে পারেন। তো আমি টাইটেল দিয়ে খুঁজতেছি IEEE ট্রানজেকশন অন প্যাটার্ন রিকগনিশন অ্যানালাইসিস, আমি এটা ফাইন্ড সোর্স দিলাম, এই যে ওয়ান রেজাল্ট সেই জার্নালটা চলে আসছে। তো সেই জার্নাল যদি আমি ক্লিক করি, এই জার্নালের ফুল প্রোফাইল। ওকে, সেই জার্নালটা সাইড স্কোর, SGR স্কোর, স্লিপ স্কোর সবই এখানে দেখাবে। যিনি প্রচুর স্লো। জি, এই যে নাম্বারগুলো চলে আসছে এখানে। ওকে, এবং এখানে কিন্তু কভারেজ রয়েছে যে এই পেপারটা এই জার্নালটা 1978 সাল থেকে এখন পর্যন্ত মানে চলতেছে, হ্যাঁ, প্রেজেন্ট, মানে তারা এখনো পাবলিশ করে IEEE, তাদের ISSN নাম্বার সবই রয়েছে কিন্তু। তো এই বিষয়টা আমরা এখান থেকে ভেরিফাই করতে পারি। ওকে, আর আরো কিছু বিষয় রয়েছে, আমরা আলোচনার সাথে সাথে সামনে প্রোগ্রেস করব। এরপরে রয়েছে যেটা সোর্স নরমালাইজড স্লিপ নাম্বারের পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখলাম যেখানে সাইড স্কোর, এর যে আগেই বলেছি সাইড স্কোর। তো সাইড স্কোরটা বেসিক্যালি ক্যালকুলেশন করে, এখানে অলরেডি ফর্মুলা দেওয়া আছে, তারপর আমি ফর্মুলাটা দেখাচ্ছি একটু আপনাদের। সাইড স্কোরের ক্যালকুলেশন হচ্ছে এরকম যে আপনি 2015 সালে সাইড স্কোর ক্যালকুলেশন করতে যাচ্ছেন, তাহলে আপনাকে কনসিডার করতে হবে প্রিভিয়াস 3 ইয়ার্স এর ডকুমেন্টস। ওকে, তাহলে সেটা কিভাবে করে, কিভাবে আসছে দেখেন। 2019 সালের মানে সাইড স্কোর যদি আপনি পেতে চান, তাহলে 2019 সালের আগে 3 বছর যদি কনসিডার করি, যদি 2019 সাল সহ ধরি আর কি, তাহলে 16, 17, 18, 19, তাহলে 3 বছর, 16, 17, 18, 3 বছরের ডকুমেন্টেশন ধরেছে, এবং কত সাইটেশন এবং ওই 3 বছরে ওই রেঞ্জের ভিতরে কত ডকুমেন্ট পাবলিশ হয়েছে সেটা একটা স্কোর মানে এখানে কনসিডার করা হয় আর কি। এবং ইয়ার অনুসারে কিন্তু ভিন্ন, এখানে 2019 সালের স্কোরে তা, আবার 2020 সালের স্কোর যেটা, এটা বাড়তেও পারে কমতেও পারে, এই বিষয়টা কিন্তু এখানে রয়েছে সাইড স্কোর। এটাও কিন্তু হচ্ছে একটা জার্নালের কোয়ালিটি, মানে কত ভালো অথবা খারাপ সেটাও মেনশন করা এখান থেকে যায় আর কি। তো আরো কিছু অপশন রয়েছে স্কোপাসের ওয়েবসাইটে, এখানে সাইড স্কোর আছে অপশন, আবার সাইড স্কোর র্যাঙ্ক এন্ড ট্রেন্ড স্পেসিফিক ওই জার্নালটা পুরো ওয়ার্ল্ডে ওই সাবজেক্টে যত জার্নাল রয়েছে 510টা রয়েছে, তার মধ্যে IEEE ট্রানজেকশন প্যাটার্ন অ্যানালাইসিস এন্ড মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু নাম্বার 1। হ্যাঁ, এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। এবং স্কোপাসে কতগুলো ডকুমেন্ট প্রত্যেক বছর এই জার্নাল পাবলিশ করেছে সেটাও কিন্তু আছে। তা আমি যদি দেখি প্র্যাকটিক্যালি, খেয়াল করেন এখানে সাইড স্কোর একটা যেমন অপশন রয়েছে, যেমন এই জার্নালটা ম্যাথমেটিক্স সাবজেক্ট নাম্বার 1, কম্পিউটার সায়েন্স 1, কম্পিউটার সায়েন্স এটা নাম্বার 1। ওকে, আবার সফটওয়্যার, কম্পিউটার সায়েন্স সফটওয়্যারের কিন্তু নাম্বার 2। ওকে, একই জার্নাল কিন্তু এক এক সাবজেক্টে অথবা তার সাবফিল্ডে তার র্যাঙ্ক ভিন্ন হইতে পারে। আবার সাইড স্কোর এখানে রয়েছে ওইটার কত, আবার স্কোপাস কন্টেন্ট কভারেজ প্রত্যেক বছর কতগুলো মানে পেপার সে পাবলিশ করে সেটা কিন্তু এখানে আছে। তো এই হচ্ছে ফ্যাক্টর গুলো যেটা দ্বারা আমরা একটা জার্নালের কোয়ালিটি চেক করতে পারি। আরেকটা হচ্ছে এইচ ইন্ডেক্স। হ্যাঁ, এইচ ইন্ডেক্সকে আসলে সাধারণত এক্সপ্রেস দ্য জার্নালস নাম্বার অফ আর্টিকেলস দ্যাট হ্যাভ রিসিভড অ্যাট লিস্ট এইচ সাইটেশন। একটা জার্নালের ওকে এইচ ইন্ডেক্স যত বেশি হবে, ধরা হবে ওই জার্নালটা অত ভালো। তো এইচ ইন্ডেক্স হচ্ছে যে ধরেন একটা জার্নালের পাবলিকেশন হচ্ছে
100টা পেপার। ওকে, আমরা একটু আগে দেখলাম একটা জার্নাল প্রত্যেক বছর অনেক পাবলিশ করে সাধারণত, ভালো জার্নাল একটু কম করে, আর যেগুলো একটু কম কোয়ালিটি জার্নাল তার কাছে অনেক বেশি পেপার পাবলিশ করে। তো এটা একটা বিষয় যে যতগুলো আর্টিকেল পাবলিশ হয়েছে, তো যদি কোনোটা এইচ সাইটেশন রিসিভ করে তাহলে সেটাকে আমরা এইচ ইন্ডেক্স বলি। একবারে বিষয়টা ভালো বোঝা যাবে। It quantifies both journal scientific productivity and the scientific impact, and it is also applicable to scientists and countries. এইচ ইন্ডেক্স শুধুমাত্র একটা জার্নাল হবে তা নয়, একজন একটা ইউনিভার্সিটির অথবা একজন অথরেরও হতে পারে। আমি যদি প্র্যাকটিক্যাল একটু দেখি যে অথরস টোটাল আর্টিকেল কাউন্ট, ধরেন একজন অথরের 33টা পেপার আছে, তাহলে তার মধ্যে 18টা পেপার 18 অফ দ্য আর্টিকেলস আর সাইটেড অ্যাট লিস্ট 18 টাইমস, তাহলে তার ইন্ডেক্স হচ্ছে কত? 18। মানে এটা হচ্ছে একটা ব্যাপার। আমি যদি প্র্যাকটিক্যাল দেখি, প্রত্যেকটা জার্নালের কিন্তু একটা এসজিআর যেমন নাম্বার রয়েছে, এটার পাশে কিন্তু একটা এইচ ইন্ডেক্স রয়েছে। দেখা যাচ্ছে কিনা? ক্লিয়ারলি ভিজিবল? হ্যালো, জি স্যার। এইচ ইন্ডেক্স রয়েছে, সেটা কিন্তু আমরা এসজিআর এর ওয়েবসাইট থেকে ক্লিয়ারলি বুঝতে পারি। আমি যদি একটা যে কোনো, আমি এখানে ক্লিক করলাম সায়েন্টিফিক সায়েন্স রোবোটিক্স, এই যে এখানে এইচ ইন্ডেক্স রয়েছে। আবার আমি যদি ওই জার্নালের প্রোফাইলে ঢুকি, সেটাও কিন্তু অনেক বড় করে রিপ্রেজেন্টেশন হয় এইচ ইন্ডেক্স। তার মানে এটা আসলে একটা ফ্যাক্টর। ওকে, এবং আমরা জার্নালের ওভারঅল র্যাঙ্কিংটা কিন্তু এই নিচে এখানে একটা আছে, এখানে কিন্তু আমরা বুঝতে পারি ওভারঅল এই জার্নাল র্যাঙ্কিং কত। এটা হচ্ছে Q1 জার্নাল, কিন্তু এটা সাবজেক্ট ভেদে অনেক সময় ভিন্ন হতে পারে। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে Q1, এটা Q1 সবগুলোতে Q1, কিন্তু এটা কিন্তু ডিফার করতে পারে। ওকে, এই ওভারঅল র্যাঙ্কিংটা আমরা এখানে পাবো আর কি। তো এই হচ্ছে মোটামুটি একটা জার্নাল মানে তার র্যাঙ্কিং কিরকম সেটা চেনার উপায়। তো এইচ ইন্ডেক্স শুধুমাত্র জার্নালের হবে তা না, একজন যে কোনো একজন অথরের হতে পারে। আমি একটু করে অথরের দেখাবো। যেমন মেশিন লার্নিং এর আমরা বস যদি বলি, জফরি আমরা হিন্টন সাহেব, উনি মেবি ইউনিভার্সিটি অফ টরন্টোতে আছে, কানাডার। উনি হচ্ছে মেশিন লার্নিং এর মানে ফাদার অফ মেশিন লার্নিং মানে বলা যায় আর কি। তো ওনার যে সাইটেশন যদি আমরা দেখি, সাইটেশন হচ্ছে যে এখানে সংখ্যাটা অনেক বড় আর কি। কত এটা? 3,67,000 না? 3,67,000 সাইটেশন। অর্থাৎ ওনার পেপার গুলা 3,67,000, ওনার যত আর্টিকেল রয়েছে 3,67,000 বার, হ্যাঁ 3,67,344 বার ওনার পেপার গুলো অন্য অথররা রেফারেন্স করেছে অথবা সাইটেশন করেছে। তো এখানে একটা সংখ্যা রয়েছে কিন্তু এইচ ইন্ডেক্স, দেখা যায় এইচ ইন্ডেক্স? জি স্যার, দেখা যাচ্ছে। এইচ ইন্ডেক্স সবগুলো যদি আমি কনসিডার করি 156, আবার যদি সিন্স 2025 2015 সাল পর্যন্ত 113। এই 113 মানে হচ্ছে কি ওনার 113টা সাইট আর্টিকেল 113 বার সাইট হয়েছে। আসলে ওনার ফুল প্রোফাইলটা দেখা খুব মুশকিল। আমরা ছোট মানে আমরা যারা মানে এই গবেষক হতে চাই গ্রুপের অ্যাডমিন এবং মডারেটর আছি, তাদের প্রোফাইলগুলো আমরা একটু দেখাচ্ছি, তাহলে বুঝতে সহজ হবে আর কি। আমি গ্রুপের মোহাম্মদ সাবির হোসেন অ্যাডমিন হিসেবে আছি এবং আমার সাথে দুজন মডারেটর রয়েছে। যেমন একজন হচ্ছে আমাদের নুরুল আমিন স্যার, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, আতিশ দীপঙ্কর ইউনিভার্সিটির। তো ওনার টোটাল যে পাবলিকেশন তার মধ্যে এইচ ইন্ডেক্স যদি আমি দেখি, খেয়াল করেন খুব ছোট হয়ে গেছে যদিও, তারপর আমি বলতেছি মুখে, ওনার এইচ ইন্ডেক্স হচ্ছে অল হচ্ছে 10। বোঝা যাচ্ছে? একটু করে হইলেও বোঝা যাচ্ছে না? 10 বোঝা যাচ্ছে। এবং আপনি খেয়াল করেন ওনার যত ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্টের মধ্যে সাইটেশন সংখ্যা কিন্তু ভিন্ন রয়েছে, 55, 50। এই যে দেখেন 10টা পেপার, এই যে 1 2 3 4 5 6 7 8 9, আমি বুঝতে ভুল করলাম, 10টা পেপার আছে, 10 বার সাইটেশন হয়েছে, তাই অ্যাট লিস্ট। তাহলে এটা হচ্ছে এইচ ইন্ডেক্স 10। বোঝা গেছে জিনিসটা? আমি আমার প্রোফাইল দিয়ে যদি দেখাই, আচ্ছা আমার এইচ ইন্ডেক্স আমি ঢেকে রাখলে ভালো হইতো আর কি। তারপর তাহলে আপনাদেরকে চেক করা যেত। তাহলে এখানে খেয়াল করেন আমার এইচ ইন্ডেক্স হচ্ছে কত? মাত্র 3। কারণ কি? কারণ হচ্ছে আমার 3টা পেপার অ্যাট লিস্ট 3 সাইটেশন পেয়েছে আর কি। জিনিসটা ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? যেই অথরের এইচ ইন্ডেক্স যত বেশি তাকে ভালো হিসেবে কনসিডার করা হয় আর কি। এটা একটা বিষয়। আমাদের অন্য একজন মডারেটর রাশিদুল ইসলাম, উনি চাইনিজ একাডেমি অফ সায়েন্সে পিএইচডি গবেষণারত রয়েছে। ওনারও এইচ ইন্ডেক্স 2। আমরা নতুন রিসার্চ শুরু করেছি, সেই কারণে এইচ ইন্ডেক্স কম, ইনশাল্লাহ আস্তে আস্তে বাড়বে আর কি। তো আরো কিছু বিষয় রয়েছে, যেমন আমি যদি বলি যে এক একটা স্পেসিফিক মানে সাবজেক্ট রিলেটেড কিন্তু আরো কোনো ইন্ডেক্সিং সার্ভিস থাকতে পারে। যেমন আমাদের কম্পিউটার সায়েন্সের জন্য ডিবিএলপি এখানে রয়েছে। ডিবিএলপি হচ্ছে একটা ইন্ডেক্সিং যেটা আমরা আসলে মানে খুব ভালো হিসেবে কনসিডার করি। এরা অথরের প্রোফাইল, কনফারেন্স সব রয়েছে। যেমন আমি জাস্ট যদি জেতে ক্লিক করি, তো যে রিলেটেড যেগুলো রয়েছে সবই এখানে দেখাবে।
অথবা যে কোনো জার্নাল। আমি আমাদের যে জার্নালটা পাবলিশ হয়েছে যেটা দেখালাম একটু আগে, জার্নাল অফ সফটওয়্যারস কি আছে, থাকার কথা, আমরা এখানে খুঁজি জার্নাল অফ সফটওয়্যারস। যাই হোক, মানে এখানে যেগুলো আছে সেগুলোকে আমরা কম্পিউটার সায়েন্সের জন্য ভালো ধরি। এবং পাবমেড, মেডিকেল সায়েন্সের যারা অথবা হেলথ সায়েন্সের, ফার্মেসি, তারা কিন্তু পাবমেডে যে সমস্ত জার্নাল থাকে সেটাকে তারা অন্যভাবে কনসিডার করে। তো এই মানে এটা একটা বিষয় যে মানে সাবজেক্ট ভেদেও কিন্তু ইন্ডেক্সিং সার্ভিস ডিফারেন্ট হতে পারে আর কি। এই জায়গাগুলো হচ্ছে বিশ্বস্ত জায়গা। আরেকটা যেটা টেকনিক রয়েছে যে অনেক সময় নতুন কোনো জার্নাল যখন পাবলিশ হয় তখন সেই জার্নালটার এই জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর অথবা সাইড স্কোর অথবা স্লিপ যে স্কোর অথবা এই স্কোর, এগুলো কিন্তু পাওয়া মানে সময় সাপেক্ষ ব্যাপার। সে কারণে যখন আমরা দেখবো কোনো নতুন জার্নাল, সেক্ষেত্রে আমরা যেটা চেক করবো সেটা হচ্ছে যে সেটা পাবলিশার কারা। এটা স্প্রিঙ্গার, এলসিভিয়ার, ওয়ালি, ইন্ডার সায়েন্স, অক্সফোর্ড লাইব্রেরি, আরো অনেকগুলো ভালো পাবলিশার আছে, সবগুলো এখানে লিস্ট করা তো সম্ভব নয়। যখন দেখবো কোনো পাবলিশার ভালো, তখন আমরা কিন্তু আশ্বস্ত হতে পারি, যদিও জার্নাল নতুন, তাদের কোয়ালিটি মানে ভালো হতে পারে আর কি। এটা একটা বড় বিষয়। তো এখন যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে যেহেতু আমরা দেখলাম যে কিভাবে মানে গুড কোয়ালিটি জার্নাল আমরা খুঁজে পাবো, তো এখন হইতে পারে কন্ট্রাডিক্টরি স্যার, যদি ওখানে না থাকে তাহলে আমরা বুঝবো যে এটা অবশ্যই মানে ভুয়া অথবা মানে ফেক হতে পারে। এটা একটা ঠিক আছে যে আপনি ভালোটা খুঁজে পাইলেন, তার মানে আপনি ভুয়াটাও মানে বুঝতে পারবেন। তারপর কিছু ভুয়া পাবলিশার অথবা ভুয়া জার্নালের কিছু মানে ক্যারেক্টারিস্টিক্স আছে আর কিছু ওয়েবসাইট আছে যেখানে আমরা চেক করতে পারি, সেগুলো আমরা একটু দেখে আসবো।